সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত অভিভাবক মণ্ডলী, অন্যান্য সুধীমণ্ডলী, কিশোর বাতায়নের শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী বৃন্দ, এই মুহূর্তে দেশে বিদেশে যে যেখান থেকে বসে আমাদের এই লাইভ ক্লাসে যুক্ত হয়েছেন সবাইকে আজকের ক্লাসে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমদ হোসাইন, সহ সিনিয়র শিক্ষক, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, রাজশাহী। আমি ক্লাস শুরুতেই দুটো অনুরোধ করব। একটি হচ্ছে যে আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, লাইট সাউন্ড সব ক্লিয়ার আছে কিনা একটু প্লিজ আমাকে লিখে জানাবে। আর কে কোথা থেকে তোমরা যুক্ত হয়েছ আমাকে সেটাও একটু জানাতে ভুলবে না, কেমন? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি যে মোটামুটি সব ঠিক আছে। আর দুটি অনুরোধের আরেকটি অনুরোধ হচ্ছে যে তোমরা যারা এখন যুক্ত হয়েছ অবশ্যই নিজেদের টাইমলাইনে, নিজেদের গ্রুপে, নিজেদের মেসেঞ্জারে এই ক্লাসটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবে, কেমন? তাহলে আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি ক্লাসে চলে যাব। ওকে, আচ্ছা। আমি শুরুতেই বলেছি যে আজকের এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যারা এসএসসি পরীক্ষা দিবে এই বছর। হ্যাঁ, পুরো ক্লাস জুড়ে থাকবো আমি আহমদ হোসাইন, সিনিয়র শিক্ষক, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, রাজশাহী। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই যে প্রাণের প্ল্যাটফর্ম, তোমাদের প্রিয় প্ল্যাটফর্ম কিশোর বাতায়নে, তোমরা হচ্ছে আমাদের অলংকার, তোমরাই হচ্ছে আমাদের সম্পদ। তোমাদের কথা চিন্তা করে কিশোর বাতায়ন কর্তৃপক্ষ এই যে আয়োজনগুলো করে যাচ্ছে, আমরা বিশ্বাস করি যে তোমরা নিশ্চয়ই ভীষণ উপকৃত হচ্ছ। তবে আজকের ক্লাসে আমি একটু ভিন্ন মাত্রিকতা নিয়ে এসেছি। আজকের ক্লাসটি হবে, সেই সাথে কি হবে, ক্লাসের সাথে সাথে আমরা একটি পরীক্ষায় অংশগ্রহণ করব, যেটা আমরা বলেছি যে নো দাই সেলফ বা সেলফ অ্যাসেসমেন্ট, যে তুমি নিজেকে যাচাই করার সুযোগ পাবে যে অ্যাকচুয়ালি তোমার প্রস্তুতিটা কতটুকু স্ট্রং হয়েছে, তুমি কতটুকু কি বলে যে শক্তিশালী হয়ে মাঠে নেমেছো, সেটাই বোঝা যাবে। তাহলে চলো আমরা ক্লাসে চলে যাই। ওকে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসের আমাদের কি বলে যে এই ধারাবাহিকতাটা কি হবে আমি তোমাদেরকে এক ঝলক একটু দেখিয়ে দিতে চাই। যে আমাদের ক্লাস পরিচালনা আজকে রূপরেখা হবে, আমরা প্রথমে কি করব, কবিতাটি ভালো করে পড়ব। আজকে আমাদের যে পূর্ব ঘোষিত বঙ্গবাণী কবিতা, এই কবিতাটি আমরা ভালো করে পড়ব। ভালো করে পড়ার অর্থ হচ্ছে এই যে আমরা আগে যেভাবে পড়েছি এটাকে আরও ব্যতিক্রমভাবে একটু বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করব, আমাদের কোনো ঘাটতি আছে কিনা সেটা পূরণ করার চেষ্টা করব। তাহলে আমরা প্রথমে কি করব, ভালো করে কবিতাটি পড়ব। তারপরে কি করব, বিগত সালের যে বোর্ড কোশ্চিন আছে সেগুলো আমরা অ্যানালাইসিস করব। এটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা জানি যে বোর্ড কোশ্চিনগুলো আমরা দেখতে পেলে বা অ্যানালাইসিস করলে একটা ধারা বুঝতে পারবো এবং সেটা আমাদের জন্য কি হবে, অনেক সহায়ক হবে। সেই সাথে কি করব, আমরা পাঠ শেষে একটা মূল্যায়ন হয়ে যাবে যে হ্যাঁ, আমরা কবিতাটি বুঝলাম, একটা পরীক্ষা দেওয়ার সুযোগ পেলাম এবং আমি কেমন করলাম, আমার পজিশনটা কি অবস্থায় আছে, আদৌ আমার কোনো দুর্বলতা থেকে গেছে কিনা বা আমি আদৌ আত্মবিশ্বাসী কিনা, সেই জিনিসটা আমরা আজকে বুঝতে পারবো। আর সবশেষে যেটা আমরা বললাম, একটি নতুন চমক কিশোর বাতায়নের প্ল্যাটফর্মে, সেটা হচ্ছে যে পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে কি করব, আমরা অনলাইন পরীক্ষা একটা অংশগ্রহণ করব। হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বাই দিস টাইম কিছু বন্ধু তোমরা করেছো কি, তোমরা আমাদেরকে বলেছো তোমাদের 4টায় উচ্চতর গণিত পরীক্ষা আছে। তবে আমি এই লিঙ্কটি কি করব, আমরা হয়তো 4টার পরেও একটু খোলা রাখবো, 4টা থেকে 5টা তোমরা এই অংশগ্রহণ করতে পারবে। হ্যাঁ, ঠিক 5:30টায় আমাদের লিঙ্কটা বন্ধ হয়ে যাবে, তার আগেই তোমরা কি করবে, এটা অংশগ্রহণ করার চেষ্টা করবে। আমরা তাহলে এইবার একটু জানতে চাই যে আমরা কবিতায় কি কি আছে। আমি একটু তোমাদেরকে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি যে আমরা যদি কোথাও ভ্রমণে যাই, তাহলে আমাদের হাতে যে স্কেডিউল ধরিয়ে দেওয়া হয় যে আমরা এই জায়গায় ভ্রমণ করব, পথিমধ্যে যাওয়ার পথে আমরা এই লেকটা দেখব, এই পাহাড়ের দৃশ্যটা দেখব, এই সিনারিটা উপভোগ করব, তাহলে কি হয়, আমাদের জার্নিটা খুব উপভোগ্য হয়। আমরা এই যে কবিতাটি পড়ব, আমাদের বঙ্গবাণী কবিতা, এই বঙ্গবাণী কবিতার মধ্যে কি কি আছে
যদি এটা আমরা আগেই জেনে নিই তাহলে আমাদের মনে হয় যে জিনিসটা হৃদয়ঙ্গম করার, হৃদয়ে ধারণ করার খুবই সহজ হবে। তাহলে আমরা চলো এক ঝলক দেখে নিই যে আজকের কবিতায় আমাদের কি কি আছে। কেমন? আমরা এই কবিতাটির মধ্যে মাতৃভাষার প্রতি অনুরাগ, ভালোবাসা, প্রেম আছে, এটা আমরা জানি। এটা একটু মাথায় রাখবো যে বিষয়গুলো আমাদের সৃজনশীল লেখার সময় কি অনেক কাজে দিবে। তারপর কি আছে? বাংলা ভাষার জয়গান গাওয়া হয়েছে। কবি আব্দুল হাকিমই একমাত্র প্রাচীন ব্যক্তি যিনি নাকি তৎকালীন সময়ে অর্থাৎ মধ্যযুগে উনি মাতৃভাষার যে প্রশংসা বা মাতৃভাষা চর্চা করার যে গুরুত্ব, যে জয়গান গিয়েছেন তা একেবারে অনন্য উদাহরণ। তাহলে এখানে মাতৃভাষার জয়গান আছে। আর কি আছে? সাধারণ মানুষের জন্য সাহিত্য সৃষ্টির, সাহিত্য রচনার যে একটা অনবদ্য দৃষ্টান্ত তিনি স্থাপন করেছিলেন সে কথাটিও কিন্তু আমাদের কবিতার মধ্যে উল্লেখ করা আছে। ঠিক আছে? এরপরে আমরা কি আছে? অন্যান্য ভাষার প্রতি শ্রদ্ধা। হ্যাঁ, নিজ ভাষাকে আমরা তো ভালোবাসবো, সাহিত্য চর্চা করব, সে সাথে কি করব? অন্যান্য ভাষার প্রতি যে শ্রদ্ধা, ভালোবাসা আছে সেই জিনিসটাও কি আছে এই জায়গাটাতে আমাদের ফুটে উঠেছে। এরপরে আমরা কি দেখতে পাবো? সৃষ্টিকর্তার প্রতি যে সৃষ্টিকর্তার যে অসীম ক্ষমতার অধিকারী, এখানে সেই তারিখটি করা হয়েছে যে স্রষ্টা নির্দিষ্ট একটি ভাষার মধ্যে সীমাবদ্ধ না, তার জ্ঞান অসীম, তার ক্ষমতা অসীম, তিনি অসীম অসীম অসীম। সুতরাং সেই জিনিসটা এখানে কি করা হয়েছে। আর কি আছে? মাতৃভাষাকে অবহেলাকারীদের প্রতি যে একটা ঘৃণা, ক্ষোভ, কবির যে একটা অবজ্ঞা, তুচ্ছতা ছিল, তিনি যে তার কথার মধ্যে যে রোষ প্রকাশ করেছেন, তিনি যে রুষ্ট, মাতৃভাষাকে, নিজ ভাষাকে, নিজ সংস্কৃতিকে, নিজ কালচারকে অবজ্ঞাকারী, তুচ্ছতাচ্ছিল্যকারী, এগুলোকে মানে এসকেপকারী, তাদেরকে তিনি কী করেছেন, তাদের প্রতি যে কবির যে একটা রোষ, সেই রোষানলের বিষয়টা এখানে কিন্তু ফুটে উঠেছে। আর কি হয়েছে? আর হয়েছে বাংলাদেশে কবির যে বংশ পরম্পরায় বসবাস, তার পূর্বপুরুষ যেখানে বসবাস করে আসছিল, এটাই যে তার আদি আবাসস্থল, এটা তার মাতৃভূমি, এটাই তার হচ্ছে প্রাণের জায়গা, নারীর জায়গা, এটা তার অস্তিত্বের ঠিকানা। সুতরাং সেই বিষয়টা কি হয়েছে? ফুটে উঠেছে। আমার মনে হয় যে তোমরা বিষয়টি বুঝতে পেরেছো যে আমাদের এই কোন কোন বিষয়গুলো নিয়ে আজকে আমরা যাব আর কি। ঠিক আছে? তাহলে চলো আমরা এবার পাঠের ভিতরে চলে যাই এবং আমরা একটু ব্যতিক্রমধর্মী দুটো করে লাইন আমরা পড়বো, অর্থ বুঝবো, ব্যাখ্যা বুঝবো, দিয়ে চমৎকার করে কবিতাটি বুঝবো। এবং এরপরে জানো, যেভাবেই প্রশ্ন করুক প্রশ্নকর্তা, এই কবিতা থেকে যেভাবেই আমাকে প্রশ্ন করা হোক না কেন, আমি যাতে সাকসেসফুলি প্রশ্নের উত্তরটা দিতে পারি, সেই বিষয়টা আমরা আজকে কি করব, এখানে অর্জন করে যাব। এবং তোমরা যদি সঠিকভাবে এটা হৃদয়ঙ্গম করতে পারো, তোমাদের আত্মবিশ্বাস যদি জেগে ওঠে, তাহলে আমাদের এই শ্রম সার্থকতায় নন্দিত হবে। তাহলে চলো আমরা এবার কি পাঠের মধ্যে চলে যাই। যেভাবেই আমাকে প্রশ্ন করা এখানে, তাহলে চলো আমরা এবার দেখি যে প্রথম দুই চরণে কি বলা আছে। কবি বলেছেন, কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, সে সবে কহিল মতে মনে হাবিলাস। এখন দেখো, কিতাব মানে কি? বই। পড়তে মানে পড়তে, যার মানে এখানে যাদের, সাধারণ জনগণকে বুঝেছে। নাহিক মানে নেই, অভ্যাস মানে তো আমরা বুঝি অভ্যাস। হ্যাঁ, সে সবে কহিল, অর্থাৎ তারা, অর্থাৎ কারা? ওই যার, সাধারণ জনগণ। কহিল মতে, মতে মানে আমায়, আমাকে। মনে হাবিলাস, মনে মানে তাদের মনের, হাবিলাস মানে ইচ্ছা, অভিপ্রায়ের কথা। তাহলে আমরা দেখি এখানে কি আছে শব্দার্থে। কিতাব মানে বই, পুস্তক, এটা একটা আরবি শব্দ। নাহিক মানে নেই, সেসবে মানে তারা, অর্থাৎ সাধারণ জনগণকে বুঝিয়েছেন কবি। কহিল মানে বলল, মতে মানে আমাকে বা আমাই, কি বললো? হাবিলাস, তাদের মনের ইচ্ছার কথা বললো। তাহলে আমরা এই দুই লাইনের অর্থ পেলাম কি? সাধারণ জনগণ যাদের বই পড়ার অভ্যাস নেই, তারা কবিকে তাদের মনের ইচ্ছার কথা বলল। ক্লিয়ার? আমার মনে হয় যে তোমরা এই বিষয়টি একেবারেই ক্লিয়ার হয়েছো। এর ধারাবাহিকতায় সামনে আমরা যাব, দেখতে পাবো। কি বলা আছে এখানে? বলা আছে যে, তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন। দেখো, আগে তো সাধারণ জনগণ কি বলল? তাদের মনের ইচ্ছার কথা বলল, তাদের অভিপ্রায়ের কথা বলল, তাদের কি বলে যে বাসনার কথা বলল। এখন বলছে, তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন। তে মানে জন্য, কাজে মানে ওই কাজের জন্য। কি কাজের জন্য? সাধারণ জনগণ তাদের মনের ইচ্ছার কথা বললো, যে কি বলে যে
তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন। আমি সেই কাজে বাংলা রচনা করার জন্য নিজেকে নিবেদন করলাম। উদ্দেশ্য কি? নিজে পরিশ্রম করব, যে তস্যি মানে তুষ্ট করা, খুশি করা। আমি খুশি করব সর্বজন সাধারণ জনকে। তাহলে শব্দ অর্থগুলো আরেকবার আপনারা দেখে নিতে পারো, যে উনি বলছেন যে তে মানে জন্য, নিবেদি মানে নিবেদন করে, আত্মনিয়োগ করে, এরপরে রচন মানে রচনা করা, তোষী মানে তুষ্ট করা, খুশি করা, আর সর্বজন মানে সবাইকে। অর্থাৎ কবি বলছেন, প্রথম লাইনে বলল যাদের বই পড়ার অভ্যাস নেই তারা আমাকে তাদের মনের ইচ্ছার কথা বলল, আমি ওদের ইচ্ছা পূরণের জন্য কি করলাম? আমি তাদেরকে নিজে পরিশ্রম করে বই লিখে তাদেরকে খুশি করার জন্য আমি বাংলা রচনায় মনোনিবেশ করলাম, আত্মনিয়োগ করলাম। বোঝা গেছে? এরপরে বলছেন কবি কি? কবি বলছেন, অর্থাৎ এখানে ব্যাখ্যাটা দেখে নিই, সাধারণ জনগণকে খুশি করার জন্য আমি সাহিত্য রচনায় আত্মনিয়োগ করেছি। এরপরে চলো আমরা দেখি পরের লাইনে কি আছে। পরের লাইনে আছে, আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ। দেখো, আরবি ফার্সি আমরা তো বুঝি, আরবি ফার্সি দুটি ভাষার নাম। শাস্ত্র মানে কি? যার দ্বারা শাসন বা শিক্ষাদান করা হয়। নাই কোনো রাগ, রাগ মানে আমার কোনো ক্ষোভ নেই, আমার কোনো বিদ্বেষ নেই। তার মানে কবি বলছেন যে বাংলা ছাড়াও আরবি ফার্সি যে ভাষা আছে, এই ভাষার প্রতি আমার কোনো বিদ্বেষ নাই, আমার কোনো ক্ষোভ রাগ কিছুই নাই। কারণ কি? দেশি ভাষায় বুঝিতে ললাটে পুরে ভাগ। আমাদের অনেক মানুষ আছে যারা দেশি ভাষাটাই তো ভালো করে বুঝে না, ললাটে কপালে পুরে ভাগ মানে ভাঁজ পড়ে, অর্থাৎ চিন্তার ভাঁজ। আমরা কোনো জিনিস কপালে ভাঁজ পড়ে না। তুমি বলছেন যে আমাদের দেশি ভাষাটা তো আমরা ভালো করে পারি না, আমি আরবি ভাষার প্রতি কেন এত বিদ্বেষ হব, কেন ক্ষোভ প্রকাশ করব? সুতরাং দেশি ভাষে বুঝিতে ললাট। তাহলে এখানে কি দেখো কি আছে? রাগ মানে ক্রোধ, বিরাগ, বৃত শ্রদ্ধা, ললাট মানে কপাল, পুরে ভাগ মানে ভাঁজ পড়া। এখানে চিন্তাই কপালের ভাঁজ পড়া। অর্থাৎ কবি বলছেন আরবি ফার্সি সহ অন্যান্য ভাষার প্রতি কবির কোনো ঘৃণা বা বিদ্বেষ নেই, কারণ দেশি ভাষা বা মাতৃভাষা বুঝতেই তো কপালে ভাঁজ পড়ে, অর্থাৎ সেটাই তো আমরা ভালো করে কি করি না, বুঝতে পারি না। সুতরাং এখানে আমাদের যেই জিনিসটা হচ্ছে যে আমাদের নিজ ভাষার তো আমাদের দক্ষতার অভাব আছে, যোগ্যতার অভাব আছে, সেক্ষেত্রে অন্য ভাষাকে কি করা, ঘৃণা করা, এটার প্রশ্নই ওঠে না। এরপরে কবি বলছেন, আরবি ফার্সি হিন্দে নাই দুই মত, যদি বা লিখিয়ে আল্লাহ নবীর সিফত। দেখো, আরবি ফার্সি হিন্দি, আবার বলছেন আরবি ফার্সি এবং হিন্দিতে আমার নাই দুই মত। দুমত মানে দ্বিমত নাই। ওগুলো ভাষাতেও কি হতে পারে? সাহিত্য রচনা হতে পারে। ওগুলো ভাষাতেও কি হতে পারে? আমাদের কি বলে যে ওগুলো ভাষাতেই আমরা চর্চা করতে পারি, সেগুলো তো আমার কোনো দ্বিমত নাই। কিন্তু মাতৃভাষা অবশ্যই থাকা লাগবে। মাতৃভাষায় সাহিত্য চর্চা করা, মাতৃভাষায় লেখালেখি করা, এটা হওয়াই দরকার, এটি আবশ্যক। কেমন? এরপরে কবি বলছেন, যদি বা লিখিয়ে আল্লাহ নবীর সিফাত। বলছে আরবি ফার্সিতে যদি কি হয়, আল্লাহ এবং আল্লাহ নবীর কি আছে? সিফত মানে গুণকীর্তন বলা আছে। সুতরাং আমরা এই কি বলে যে এখানে দেখো, আমরা শব্দার্থগুলো একটু দেখে নিই, যে দুই মত মানে দ্বিমত, সিফত মানে গুণকীর্তন বা প্রশংসা। হ্যাঁ, সুতরাং আল্লাহ ও তার রাসূলের গুণকীর্তন লেখা যে ভাষাই, সেই আরবি ফার্সি হিন্দির প্রতি কবির কোনো কি নাই, কোনো দ্বিমত নাই। উনি এখানে কোনো দ্বিমত পোষণ করেন। ওগুলো তো সাহিত্য রচনা হতেই পারে, ওগুলোর প্রতি তার কোনো রাগ নেই, ক্ষোভ নেই, তার কোনো বৃত্তি শ্রদ্ধা নাই। সুতরাং এটা তার এই ব্যাপারে কোনো বক্তব্য নেই। এরপরে কবি বলছেন, যেই দেশে যেই বাক্য কহে নরগণ। প্রিয় বন্ধুরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করি। যেই দেশে মানে পৃথিবীর যে কোনো দেশে যেই বাক্য, অর্থাৎ বাক্য বলতে এখানে ল্যাঙ্গুয়েজ, যেই ভাষায় কহে নরগণ। কহে মানে কথা বলে। নরগণ আমরা নর নারী যেটা বলি, নর নারী মানে কি পুরুষ স্ত্রী, এখানে নরগণ বলতে জনগণ। নর মানে কি মানুষ। তাহলে বাক্যটার অর্থ কি দাঁড়ালো? চরণটার, যেই দেশে অর্থাৎ পৃথিবীর যে কোনো দেশে যেই ভাষাতেই মানুষ কথা বলুক না কেন, সেই বাক্য মানে সেই ভাষা বুঝে প্রভু, স্রষ্টা বুঝেন। আপে মানে নিজে, নিরঞ্জন মানে সৃষ্টিকর্তা। অর্থাৎ কবি বোঝাচ্ছেন, আমরা একটু শব্দার্থগুলো দেখে নিই। বাক্য মানে আমরা বললাম ভাষা, নরগণ মানে জনগণ, সাধারণ জনগণ, সাধারণ মানুষ। হ্যাঁ, নিরঞ্জন মানে স্রষ্টা বা সৃষ্টিকর্তা। তাহলে অর্থটা দাঁড়ালো, পৃথিবীর যে কোনো দেশে জনগণ যে ভাষাতেই কথা বলুক না কেন, সকল ভাষাই কি
আল্লাহ বোঝেন। বোঝা গেল? এরপরে চলো আমরা দেখি, সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দু আনি। সর্ববাক্য, বাক্য আমরা একটু আগে কি বললাম? বাক্য বললাম আমরা ভাষাকে। সর্ববাক্য মানে সকল প্রকারের কি বাক্য, ভাষা, সকল ভাষা বুঝে প্রভু স্রষ্টা সকল ভাষা বোঝেন। কিবা এমন কি হিন্দুয়ানি। হিন্দুয়ানি শব্দটা আসলে হিন্দি কৃষ্টি কালচার, হিন্দুদের কি বলে যে রীতি রেওয়াজ, কিন্তু এখানে হিন্দুয়ানি বলতে বাংলা ভাষাকে বোঝায় আছে। উনি বলছেন কবি যে সকল ভাষাই স্রষ্টা বোঝেন, এমনকি বাংলাও বোঝেন। বঙ্গদেশী বাক্য, আবার বলছে বঙ্গদেশী বাক্য, আমাদের বাংলা ভাষা তো বাংলাদেশের ভাষা তো বোঝেনি। কি বা অর্থাৎ এছাড়াও যত ইতিবাণী অর্থাৎ যত এক্সিস্টেন্স ল্যাঙ্গুয়েজ আছে, ভাষা আছে, সব বুঝেন। তার মানে আমরা যদি ব্যাখ্যাইভাবে বলি, আমাদের পৃথিবীতে এখন কত ৩৫০০ প্লাস ভাষা আছে। তার মানে কি ৩৫০০ থেকে আমরা বাংলা যদি ধরি একটা, তাহলে থাকে কয়টার? আরও থাকে ৩,৪৯৯টা। তাহলে স্রষ্টা তো বাংলা বুঝেন, সেই সাথে কি বুঝেন? আরও ৩,৪৯৯টা ভাষাও তিনি কি বুঝেন। সুতরাং আমরা যে আমাদের একটা এই কবিতায় যে তৎকালীন মানুষের একটা বদ্ধ ধারণা ছিল যে আল্লাহ এবং আল্লাহ নবীর সিফত আরবি ফার্সিতে লেখা আছে, আরবি কোরআন কিসে আরবিতে, হাদিস কিসে আরবিতে। তার মানে কি সাহিত্য চর্চা হবে আরবি ফার্সি দিয়ে, তা না হলে স্রষ্টা বুঝবেন না। এই বদ্ধ ধারণাটাকে কবি অমিট করার জন্য, এটাকে পরাভূত করার জন্য, এটাকে পরাস্ত করার জন্য কবি এই কথাগুলো বলছেন যে তোমরা যে এরকম মনে করো তোমরা এখন অন্ধকার জগতে আছো, তোমরা ভুলের মধ্যে আছো, তোমাদের ধারণাটা একেবারেই ভুল। সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দু মানে পৃথিবীর সমস্ত সকল ভাষাই স্রষ্টা বুঝেন, এমনকি বাংলাও বুঝেন। আর সে সাথে কি বঙ্গদেশী বাক্য কিবা যত ইতিবাণী স্রষ্টা বাংলা ভাষাও বুঝেন, এবং বাংলা ছাড়া যত ইতি আর যত ভাষা আছে সবগুলোই কি স্রষ্টা বোঝেন। ক্লিয়ার? তারপর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে ইনবক্সে প্রশ্ন করবা, বা মেসেজ কি বলে যে কমেন্ট বক্সে প্রশ্ন করবা, আমি সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে চলো দেখো ভাষা হিন্দুয়ানি, হিন্দু আচারাদি, এখানে বাংলা ভাষাকে বোঝানো হয়েছে। তার মানে স্রষ্টা বাংলা ভাষা তো বোঝেনি, এমনকি বাংলা ছাড়া পৃথিবীর যত ভাষা আছে সকল ভাষাই কি আল্লাহ বোঝেন। এরপরে চলো আমরা চলে যাই পরের লাইনে। পরের লাইনে কি আছে? পরের লাইনে আছে মারফত ভেদে যার নাহিক গমন, হিন্দুর অক্ষর হিংসে সেসবের গণ। এবার আমাদের কিছু অজ্ঞতার কথা উনি তুলে ধরেছেন। মারফত ভেদ মানে মারফত, আমাদের একটা কথা আমাদের সমাজে প্রচলিত আছে, শরীয়ত আর একটা হচ্ছে কি মারেফত। শরীয়ত মানে আমাদের নিয়ম নীতি, মারেফত মানে স্রষ্টার যে ক্ষমতা। সুতরাং মারফত ভেদে যার নাহিক গমন, মারফত মানে স্রষ্টার ক্ষমতা, ভেদ মানে এই বিষয়টা যার অর্থাৎ যাদের নাহিক গমন অর্থাৎ নাই, নাহিক মানে কি নাই, গমন মানে পৌঁছা। এখানে বলছে যারা স্রষ্টার ক্ষমতা কি পরিমাণ এই জ্ঞানের লেভেলে যারা পৌঁছতে পারেনি, এটা হচ্ছে বাংলা কথা। মারফত ভেদে যার নাহিক গমন মানে কি বললাম? মারফত মানে কি বললাম? সে স্রষ্টার ক্ষমতা, ভেদে মানে বিষয় ভেদে, যার মানে যাদের, নাহিক মানে নেই, গমন মানে পৌঁছতে পারা। অর্থাৎ স্রষ্টার ক্ষমতা, যেমন ধরো স্রষ্টার যে এই যে সৃষ্টি, আমরা কি আমার একটা লেভেল, আমি আসমান দেখি, বিজ্ঞানীরা আরও আসমানের উপরে গেছে, তার মধ্যে মহাকাশ, গ্যালাক্সি, হ্যাঁ আরও আসমান আছে, 1 আসমান 2 আসমান 3, মুসলমান ধর্ম অনুযায়ী 7 আসমান আছে। তাহলে আমরা কতদূর পর্যন্ত পৌঁছতে পেরেছি? এখানে বলছেন যে মারফত ভেদে যার নাহিক গমন, অর্থাৎ যারা স্রষ্টার ক্ষমতার লেভেলটা পর্যন্ত পৌঁছতে পারে না, হিন্দুর অক্ষর হিংসে সেসবের গণ। হিন্দু মানে কি? হিন্দুর অক্ষর বলতে আমরা কি বললাম? বাংলা ভাষা। হিংসে সেসবের গণ, তারাই কেবলমাত্র কি করে? বাংলাকে ঘৃণা করে, হিংসা করে। বোঝা গেল? তাহলে এই যে মারফত ভেদে যা নাহিক গমন, হিন্দুর অক্ষর হিংসে সেসবের গণ, আমরা শব্দ দেখিনি। শব্দ হচ্ছে মারফত মানে স্রষ্টার ক্ষমতা সম্পর্কিত জ্ঞান, নাহিক মানে নেই, গমন মানে পৌঁছা, এখানে জ্ঞানের স্তর আয়ত্ত করা। হিন্দুর অক্ষর এখানে বাংলাকে বোঝানো হয়েছে।
এটা হিন্দুর অক্ষর কেন বোঝাচ্ছে, আমরা যদি একটু তোমাদের ব্যাখ্যা করে বোঝাই যে আমাদের বাংলা ভাষার এসছে সংস্কৃত থেকে, সংস্কৃত ভাষাটা এসছে বৈদিক থেকে, বৈদিকটা ছিল বেদ হিন্দু ধর্মগ্রন্থ আছে তাদের, বেদের ভাষাকে বলা হয় বৈদিক ভাষা। এই সংস্কৃত ভাষার উৎস মূল হচ্ছে বৈদিক ভাষা, আর এই সংস্কৃত থেকে আমাদের বাংলা এসছে, এই জন্য অনেকে এটা হিন্দুদের অক্ষর বলে। বোঝা গেল? এবং এই অনুযায়ী তারা কি করে, ঘৃণা করে। তাহলে এই ব্যাখ্যা কি দাঁড়ালো, যারা মারফত জ্ঞানহীন তারাই বাংলা ভাষাকে হিংসা করে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে চলো আমরা দেখি এরপরের যে লাইনটা আছে, এখানে কবি একটু শক্ত অবস্থানে গেছে, একটা শক্ত কথা বলেছেন কবি, খুবই শক্ত কথা বলেছেন। যে সবে বঙ্গে তো জন্মি হিংসে বঙ্গবাণী, যে সবে মানে যে সকল মানুষ, বঙ্গে তো মানে বাংলায়, জন্মি মানে জন্মগ্রহণ করে, হিংসে মানে হিংসা করে, বঙ্গবাণী মানে বাংলা ভাষাকে, অর্থাৎ যারা এই বাংলাতে জন্মগ্রহণ করে বাংলাকেই হিংসা করে, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। হ্যাঁ, মানে তাদের জন্ম আমি নির্ণয় করতে পারি না। খুব কঠিন কথা এটা। হ্যাঁ, এই কথার লেভেলটা অনেক উঁচু। হ্যাঁ, দেখো তুমি চিন্তা করো যে আমি যদি বাংলাতে জন্মগ্রহণ করে বাংলার কৃষ্টি কালচার, বাংলার অস্তিত্ব, আমি বাংলা মাকে যদি অস্বীকার করি, বাংলার জাতীয়তাকে যদি অস্বীকার করি, বাংলার সংবিধানকে যদি অস্বীকার করি, তাহলে তো আমাদের এই কি বলে যে এই হিংসা করি, তাহলে তো বলবে যে তুই কি বাংলার মানুষ না ইংরেজদের প্রোডাক্ট। তখন তো আমার সন্দেহ হয়। আমি তো ঠিক বুঝতে পারছি না যে তুই আসলেই বাঙালি না অন্য কোনো জাতের। এই যে একটা প্রশ্ন তোলা, এটা অনেক বড় একটা ব্যাপার, কিন্তু এটা আত্মসম্মানে লাগার কথা। কবি এটাকে আমাদেরকে বিবেকে একটা ধাক্কা দেওয়ার জন্য এই কথাটা বলেছে যে সবে বঙ্গে তো জন্মি হিংসে বঙ্গভূমি, যারা বাংলাতে জন্মগ্রহণ করে বাংলা ভাষাকে হিংসা করে, সেসব কাহার জন্ম নির্ণয় জানি, তাদের আমি জন্মটা নির্ণয় করতে পারছি না। তাহলে এটা কত বড় একটা কথা। আমরা একটা শব্দার্থগুলো দেখে নিই। বঙ্গে তো মানে বাংলাদেশে বা বাংলায়, বঙ্গ মানে বাংলা ভাষা, নির্ণয় ন জানি মানে নির্ণয় করতে পারি না। আমরা জানি যে সন্দীপ চট্টগ্রাম তৎকালীন মধ্যযুগের কবি হচ্ছে এই যে আমাদের আব্দুল হাকিম। এই যে দেখো এই চট্টগ্রামে আগে কি বলে, আগে দন্তান্নটা আগেই কি বলে যে তারা উচ্চারণ করে। আমি জানি না আমার এই ক্লাসে চট্টগ্রামের কোনো বন্ধু আছো কি না, তুমি থাকলে একটু বলো যে নো খাইয়ুম, নো জাইয়ুম বলে, নো ডরাই একটা সিনেমা হয়েছিল কিছুদিন আগে, নো ডরাই, এই যে আগেই দন্তান্ন বলে। আমরা বলতে পারি কি নির্ণয় জানি না, কিন্তু ওরা বলে কি নির্ণয় নো জানি। সুতরাং এইটা একটা চট্টগ্রামের লক্ষণ এখানে তৎকালীন সময়েই প্রস্ফুটিত হয়েছে। তার মানে যারা বাংলাতে জন্মগ্রহণ করে বাংলা ভাষাকে হিংসা করে, তাদের জন্ম পরিচয় আমি নির্ণয় করতে পারি না। তা যার জন্ম পরিচয় নির্ণয় করতে পারি না, জানা যায় না, তাদেরকে আমরা কি বলতে পারি? এইটা তো একটা শক্ত কথা, তাই না? তাহলে এবার আমরা চলো পরবর্তী স্লাইডে। দেখো এই স্লাইডে এসে দেশি ভাষা বিদ্যা যার মনে না জুয়াই। হ্যাঁ, তুমি এই বাংলা ভাষার বিদ্যা, বাংলা কৃষ্টি কালচার, বাংলার প্রকৃতি, বাংলার পরিবেশ, বাংলার ফুল ফল যদি তোমার মনে কিনা শান্তি না যোগায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যাই। কবি বলছেন তোমাদের তাহলে দেশে থাকার দরকার নেই। তোমার যদি মাতৃভূমি, মাতৃপ্রেম, স্বদেশ প্রেম, দেশপ্রেম না থাকে, তুমি চলে যাও ইংল্যান্ড, চলে যাও বহির্বিশ্বে, চলে যাও, তোমার আমার এই দেশে দরকার নেই। কবি তাদেরকে দেশ ছাড়ার নোটিশ দিয়েছে। একটু দেখো ভালো করে কি বলেছেন কবি এখানে। দেশি ভাষা, আমরা দেশি ভাষা মানে বাংলা ভাষা, বিদ্যা মানে এখানে পড়াশোনা, সাহিত্য চর্চা, যার অর্থাৎ যাদের মনে না জুয়াই, অর্থাৎ মনে না যোগায়, কি যোগাই? শান্তি, তৃপ্তি, ভালোবাসা, প্রেম না যোগাই, এই বিষয়টা হেডেন আছে। দেশি ভাষা বিদ্যা যার মনে না জুয়াই, অর্থাৎ যাদের মনে দেশি ভাষার, দেশি সাহিত্য, বাংলা ভাষার সাহিত্য চর্চা, যার মনের শান্তি, ভালোবাসা, প্রেম না যোগায়, ভালো লাগা না যোগায়, ভালোবাসা না যোগায়, নিজ দেশ ত্যাগী, অর্থাৎ নিজ দেশ ত্যাগী, অর্থাৎ বাংলাদেশ ত্যাগ করে কেন বিদেশ ন যায়। তারা কেন বিদেশ চলে যায় না? যাদের দেশপ্রেম নেই, যাদের দেশের প্রতি ভালোবাসা নেই, তাদের দেশে থাকা দরকার নেই। তারা চলে যাও, বিদেশ চলে যাও, দরকার নেই তোমাদের। কারণ আমরা কি করেছি, আমরা ৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমাদের দেশটা স্বাধীন করেছি। পাকিস্তানিদের কি ছিল? পাকিস্তানিদের ছিল মারণাস্ত্র। আমাদের কি ছিল?
কিছু লাঠি সোটা। তাহলে আমরা এই দেশ স্বাধীন করেছি কিভাবে? আমাদের অপার দেশপ্রেম ছিল। এই দেশপ্রেমটা মারণাস্ত্রের চাইতে ভয়ঙ্কর। কেমন? সুতরাং দেশপ্রেম থাকলে আর কিচ্ছু লাগে না। যার দেশপ্রেম নেই তার দেশে থাকা দরকার নেই, তুই ভাগো যাব নোটিস থাকে কবি। ক্লিয়ার? আমরা একটু শব্দার্থ দেখি। ত্যাগী মানে ত্যাগ করে, জুয়াই মানে কি? যোগাই। নো যাই মানে যাই না। অর্থাৎ আমরা একটু ব্যাখ্যা দেখে নিই। বাংলা ভাষার অন্তরে শান্তি তৃপ্তি না যোগাই তারা কেন দেশ ছেড়ে বিদেশ চলে যায় না? কবি তো সরাসরি বলতো না, দেশ তো সবার, টেকনিক্যালি বলেছেন উনি। হ্যাঁ, দেশে বাস করতে হলে দেশপ্রেম থাকা লাগবে। দেশের সব কিছুর প্রতি, দারিদ্র্যকে ভালোবাসা লাগবে, প্রকৃতিকে ভালোবাসা লাগে, যেটা ভালো দেশের ভালোবাসা লাগবে। কেমন? এখন আমরা এই দেশের সামগ্রিক বিষয়ে আমাদের কি থাকা লাগবে? শ্রদ্ধা, ভালোবাসা, প্রেম থাকা লাগবে। তা না হলে দেশে থাকা যাবে না, এটা আব্দুল হাকিম বলে দিয়েছে। ওকে, এরপরে আমরা একেবারে কবিতার শেষের দিকে চলে এসেছি। মাতা পিতামহ ক্রমে বঙ্গে তো বসতি। কার? কবির, আমাদের। মাতা পিতামহ, মাতা মানে মা, পিতামহ মানে কি? দাদারা। অর্থাৎ এক বংশ মায়ের ধরেছে আর এক বংশ কার ধরেছে? বাবার ধরেছে। উভয়ের পূর্বপুরুষ, ক্রমে মানে ক্রম থেকে ক্রমান্বয়ে, বঙ্গে তো বসতি, বাংলায় বসবাস করে এসছে। দেশি ভাষা উপদেশ মনে হিতৌতি। তোমরা যে আরবি ফার্সি বলছো, হিন্দি বলছো, উর্দু বলছো, আমি যদি এই উপদেশটা তোমাদেরকে কি করতাম? হিন্দিতে দিতাম, তাহলে তোমরা একটু বুঝতা। আরবিতে দিতাম, বুঝতা না। তাহলে আমি তোমাদেরকে এই যে দেশপ্রেম থাকতে হবে, দেশের প্রতি ভালোবাসা থাকতে হবে, তাহলে আমি এই ভাষণটা, এই উপদেশটা কিভাবে দিলাম? আমি দেশি ভাষা অর্থাৎ বাংলা ভাষায় দিলাম। আরবি ভাষায় দিলে তোমরা এত ভালো করে হৃদয়ঙ্গম করতে পারতে না। এই কবিতাটা যদি আরবিতে হইতো, ফার্সিতে, তুমি হৃদয়ঙ্গম করতে পারতে না। এই জন্যই বলছে দেশি ভাষা উপদেশ মনে হিতৌতি, মনের মধ্যে অনেক চমৎকারভাবে প্রভাব ফেলতে পারে। হ্যাঁ, চলো আমরা একটু শব্দার্থ দেখে নিই, তাহলে বোঝা যাবে। ক্রমে মানে বংশ পরম্পরায়, বসতি মানে বাসস্থান, কেমন? হিত মানে কল্যাণ বা মঙ্গল। তাহলে বলছে কবির বংশ পরম্পরায় এই বাংলায় বসবাস করে আসছে, মাতৃভাষার যে উপদেশ দিলে সেটা অতীব মঙ্গলজনক হয়, তারই দৃষ্টান্ত হচ্ছে এই বঙ্গবাণী কবিতা। আমার প্রিয় বন্ধুরা, তোমরা আজকের কবিতাটি কে কেমন বুঝলে, তোমাদের কেমন লাগলো? আমরা এই যে দুটো করে লাইন, তারপরে লাইনের মধ্যে থেকে শব্দার্থের পরে আমরা একটু ব্যাখ্যা করে করে দিলাম। তোমাদের এই কবিতাটি, আমাদের উপস্থাপনের যে ধরন কেমন লাগলো তোমরা একটু কমেন্টে আমাকে জানিও। এরপরে তো আরও কীভাবে ক্লাসগুলো সমৃদ্ধ করা যায়, আরও কোনো তথ্যের সাথে অ্যাড করতে হবে কিনা, তোমাদের প্রয়োজন কিনা, সেই পরামর্শও তোমরা নিজ নিজ জায়গা থেকে দিও। তাহলে আমরা পরবর্তী ক্লাসগুলো আরও তোমাদের জন্য উপকারী এবং সমৃদ্ধ করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এবার কি করব? বিভিন্ন সালের যে বোর্ড কোশ্চিন আছে সেইগুলো একটু কি করব, দেখার চেষ্টা করব। চলো আমরা দেখি যে আজকে কি কি প্রশ্ন আছে এখানে। দেখো, এই প্রশ্নটি, 1 নম্বর প্রশ্নটি, বঙ্গবাণী কবিতায় কবি কাদের দেশত্যাগের কথা বলেছেন? ঢাকা বোর্ডে। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আমি এখানে একটু কথা বলে রাখি। এই কবিতাটি 19 সালে, অনেক আগে এসএসসি সিলেবাসে ছিল, মাঝে বেশ কিছুদিন ছিল না, তারপরে আবার 19 সালে তোমাদের পাঠের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। তার মানে 19-এর আগের প্রশ্ন খুব একটি নেই, আমরা 19-20 নিয়েই এখানে উপস্থাপন করেছি। এবং এই প্রশ্নগুলো তোমরা একটু খেয়াল রাখো এবং তোমরা এখানে কি করবে? সবাই উত্তর দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, শুধু ক না খ না গ না উত্তর, সবাই, একজনও বাদ যাবে না। এটা আমাদের এখানে কিছু প্রশ্ন আছে, অ্যানালাইসিস করব, তোমরা উত্তর দিবে, আমি দেখব যে তোমরা কে কতটা পারছো। তাহলে আমরা দিলাম হচ্ছে কি ক। প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল আমাদের যে বঙ্গবাণী কবিতায় কবি কাদের দেশত্যাগের কথা বলেছেন। এটি ঢাকা বোর্ড 2020 সালে এসেছিল প্রশ্ন। তারপর 20 সালের পর তার পরীক্ষা হয় নাই। তারপর দেখো, ক বাংলা ভাষাকে যারা হিংসা করে, খ মারফত জ্ঞান যাদের নেই, গ যাদের বই পড়ার অভ্যাস নেই, ঘ ভিনদেশি ভাষাপ্রেমী যারা। আবারও একটু দেখো, ক বাংলা ভাষাকে যারা হিংসে করে, খ মারফত জ্ঞান যাদের নেই, গ
যাদের বই পড়ার অভ্যাস নেই। ঘ ভিনদেশি ভাষাপ্রেমী। ঝটপট উত্তর লেখো। ক হবে না খ হবে না গ হবে না ঘ হবে? খুব ঝটপট। আমি একটু দেখি তো কারা উত্তর দিতে পারছো না আমি একটু দেখে নিই। শাহনেওয়াজ সোহান নিশান লিখেছে উত্তর হবে ক, বাংলা ভাষাকে যারা হিংসে করে। শাহনেওয়াজ সোহান। আমি আচ্ছা, আমরা একটু দেখার চেষ্টা করি উত্তরটা কি হবে। উত্তর হবে ঘ, ভিনদেশি ভাষাপ্রেমী যারা, তাদেরকে উনি কি করেছে, কি বলে যে স্বদেশ ত্যাগ করতে বলেছে। এরপরে চলো আমরা আরেকটি প্রশ্ন দেখি। বঙ্গবাণী কবিতায় কবি কাদের জন্ম পরিচয় সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন? বঙ্গবাণী কবিতায় কবি কাদের বংশ পরিচয় সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন? এটি রাজশাহী বোর্ডের প্রশ্ন, 2020 সালে এসেছে। দেখো তো। ক মারফত জ্ঞানহীন, খ মাতৃভাষা বিদ্বেষী, গ বাংলা ভাষা হিংসাকারী, আর ঘ ভিনদেশি ভাষাপ্রেমী। একটু প্লিজ আবার দেখো। ক মারফত জ্ঞানহীন, খ মাতৃভাষা বিদ্বেষী, গ বাংলা ভাষা হিংসাকারী, ঘ বিদেশি ভাষাপ্রেমী। ঝটপট লিখে দাও। সাব্বিনা সুলতানা রিনা রিজওয়ান লিখেছে যে গ হবে বাংলা ভাষা হিংসাকারী। কেমন? নাজিয়া আশরাফ লিখেছে 2 গ হবে। তারপরে অনেকেই লিখেছ প্রয়োজন দেব আশিক, তোমরা শুধু ক খ লিখছো। নাদিম তুমি শুধু প্রশ্নের নাম্বারটা লিখবে প্লিজ, 1 নাম্বার না 2 নাম্বার 3 নাম্বার, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আমি স্কুল করে অনেককে দেখতে পাচ্ছি। হ্যাঁ আচ্ছা, তারপরে আশরাফ সালাম গ লিখেছ। তোমরা একটু প্রশ্নের নাম্বারটা দিয়ে দিবা, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। 2 গ দেখছি আকাইদ লিখেছ। হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস লিখেছে বাংলা সেকেন্ড পেপারের কিছু ক্লাস নিয়েন স্যার। হ্যাঁ আমি নিব ইনশাল্লাহ, অন্যান্য স্যারেরাও নিচ্ছে, আমি আগামীতে বাংলা সেকেন্ড পেপারের ক্লাস নিব ইনশাল্লাহ, থাকবো। রাসেল লিখেছ, রাসেল খান 2 এর গ, এবং আকাইদ লিখেছে বাংলা ভাষাকে যারা হিংসা করে, উনি ওটা আগেরটা দিয়েছে। যাই হোক, তারপরে আচ্ছা আমরা দেখিনি উত্তরটা। এটার উত্তর হবে বাংলা ভাষা হিংসাকারী 2 গ। ভেরি গুড। আমরা এবার পরের প্রশ্ন চলে যাব। পরের প্রশ্নটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন। বঙ্গবাণী কবিতায় কবি হিন্দুর অক্ষর বলতে কোন ভাষার অক্ষরকে বুঝিয়েছেন? এটি সিলেট বোর্ডের প্রশ্ন। প্রশ্নটি এসছে কি বলে যে 2000 সালে সিলেট বোর্ডে এই প্রশ্নটি এসছে। আমরা একটু দেখি যে প্রশ্নের অপশানগুলো কি আছে। ক বাংলা, খ আরবি, গ ফার্সি, ঘ হিন্দি। কি হবে একটু ঝটপট বলো। কেমন? আমরা বললাম বঙ্গবাণী কবিতায় কবি হিন্দুর অক্ষর বলতে কোন ভাষার অক্ষরকে বুঝিয়েছেন?
হ্যাঁ, সিলেট বোর্ড 2020, ক বাংলা, খ আরবি, গ ফার্সি, ঘ হিন্দি। একটু ঝটপট উত্তর দেওয়ার চেষ্টা করো। শুধু ক খ গ ঘ লিখলে আমি উত্তর বুঝে নিব। ক খ গ ঘ। আমি দেখতে পাচ্ছি বিপ্লব মজুমদার 3 ক লিখেছো বাংলা। হ্যাঁ, দীপান্বিতা রয় 3 ক। তারপরে মহিয়র মাহি সাইম লিখেছো 3 ক। সাবিনা আক্তার 3 ঘ লিখেছো। তারপরে আমি দেখতে পাচ্ছি নাজমুন নাহার ইতি ও ক লিখেছে। বিনা সাহা, হ্যাঁ, 3-এর 1 লিখেছে। তারপরে সানফ্লাওয়ার উনি 3-এর 1 লিখেছে। হ্যাঁ, শিপন পাল 3-এর 1, 3-এর 1, 3-এর 1। অনেকেই 3-এর 1 লিখছো, একজন শুধু 3-এর ঘ বলেছ। আমরা একটু দেখার চেষ্টা করি যে আদৌ কি ছিল এখানে, কেমন? হ্যাঁ, তাহলে কি বলে যে এটার উত্তর হবে কি? বাংলা। ওকে, আমরা পরবর্তীতে প্রশ্ন যাই। নিশ্চয়ই তোমরা খুব এনজয় করছো, আমারও ভালো লাগছে, অনেকেই খুব সঠিক উত্তর দিচ্ছ। হ্যাঁ, আমরা পরবর্তীতে, অনেকেই বলছো লাইট, আমরা পরবর্তীতে এটাকে আরও অ্যাডজাস্ট করার চেষ্টা করব। ওকে, আচ্ছা, 4 নম্বর প্রশ্ন। রেডি? নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায় চরণটিতে কি প্রকাশ পেয়েছে? কবি যে বলেছেন নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায় চরণটিতে কি প্রকাশ পেয়েছে? অপশান, রেডি? অপশান ঝটপট উত্তর দিবে, আমি দেখি কে আগে উত্তর দিতে পারে। এটি রাজশাহী বোর্ডের 19 সালের প্রশ্ন। আমরা একটু ঝটপট দেখব যে কারা কারা আগে আগে উত্তর দিচ্ছ। ওকে, রেডি? ওকে, অপশান ক অবজ্ঞা, খ তীব্র ঘৃণা, গ শত্রুতা, ঘ মাতৃভাষা প্রীতি। নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায় চরণটিতে কি প্রকাশ পেয়েছে? ক অবজ্ঞা, খ তীব্র ঘৃণা, গ শত্রুতা, ঘ হচ্ছে মাতৃভাষা প্রীতি। হ্যাঁ হ্যাঁ, দেখছি KHM স্বামী, KSH স্বামী লিখেছে 3-এর উত্তর ডি, অর্থাৎ মাতৃভাষা প্রীতি। তারপরে লিখেছে নাজমুন নাহার ইতি লিখেছ যে 4-এর ডি অর্থাৎ ঘ। সাবিনা আক্তার 4-এর খ লিখেছ তীব্র ঘৃণা। নুজাত তাবাসসুম অরিন লিখেছ 4-এর খ তীব্র ঘৃণা। নাজিয়া আশরাফ 4-এর খ। বিপ্লব মজুমদার 4-এর খ, কেমন? তারপরে সুমাইয়া ইসলাম 4-এর খ, আশরাফ 4-এর খ, বিনা সাহা 4B। হ্যাঁ, এই যে তোমরা অসংখ্য দিচ্ছ সবাই 4B। এখন শুধু দেখলাম আমি কি বলে যে KSH স্বামী, সে 3-এর ঘ বলেছে। আর তাসিকুজ্জামান ইমন, সেও কিন্তু 3-এর ঘ বলেছে। কেমন? আরও দেখতে পাচ্ছি আমরা ইউনুস খ বলেছো, জসমিন লতিফ খ বলেছো। হ্যাঁ, কামরুন নাহার মিশু, সে ফারিয়া, সেও বি বলেছে। নাদিম সেও বি বলেছে। বিপ্লব মজুমদার বি বলেছে। মোহাম্মদ পারভেজ হোসেন বি বলেছো। বিপ্লব পাল অর্ক আবার বলছো যে সেটা হবে ঘ। কেমন? কামরুন নাহার মিশু খ বলেছো। হ্যাঁ, নিপসি প্রীতি বলেছো খ। আমরা দেখি যে উত্তর আসলে কি হবে। ওকে, উত্তর তীব্র ঘৃণা। খ জয়যুক্ত হয়েছে, খ জয়যুক্ত হয়েছে, খ জয়যুক্ত হয়েছে। তোমরা অনেক ভালো লাগছে যে সবাই ম্যাক্সিমামই 90% বাচ্চারাই উত্তর সঠিক দিচ্ছ। আমরা চলো এবার পরবর্তী স্লাইডে চলে যাই। দেখি আমাদের এই প্রশ্ন 5 নম্বর প্রশ্ন কি আছে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে দেশি ভাষায় যার মন জুড়ায় না তাকে কবি কি করতে বলেছেন? আবার প্রশ্নটা একটু দেখে নাও যে দেশি ভাষায় যার মন জুড়ায় না তাকে কবি কি করতে বলেছেন। চট্টগ্রাম বোর্ডের এই প্রশ্নটি 2000 কি বলে যে 19 সালে এসছে। আমরা একটু দেখি যে অপশানে কি কি আছে। রেডি? হ্যাঁ, ওকে, দিলাম অপশান, কিন্তু আমি দেখি ঝটপট উত্তর দিবা। হ্যাঁ, অপশান দিয়ে দিয়েছি। অপশান হচ্ছে যে মাতৃভাষাকে ভালোবাসতে বলেছে। খ অপশান মাতৃভাষার চর্চা করতে, গ অপশান কিতাব পড়তে, এবং ঘ অপশান দেশ ত্যাগ করতে। তাহলে দেখো অপশান কি আছে। ক মাতৃভাষাকে ভালোবাসতে, খ হচ্ছে মাতৃভাষার চর্চা করতে, গ হচ্ছে কিতাব পড়তে, ঘ হচ্ছে দেশ ত্যাগ করতে। হ্যাঁ, দেখছি কাউসার আহমেদ, সাবরিনা সে 4-এর ঘ বলেছ। আরিয়ানাম 4-এর ঘ। হ্যাঁ, নপস্যি প্রীতি সে আবার খ বলছে। রাসেল খান ঘ বলছো। আতিকুর রহমান কিছুই বলো না, একটা ফুলের শুভেচ্ছা দিয়েছ। বিপ্লব মজুমদার 5-এর ঘ বলেছ। তাসিকুজ্জামান ইমন ঘ বলেছ।
হ্যাঁ, অর্ণা শেখ সে কিছুই বলে নাই। মুজাত তাবাসসুম অরিম 5-এর ঘ বলেছ, বিপ্লব মজুমদার 5-এর ঘ, রিজওয়ান 5-এর ঘ ঘ ঘ ঘ। আবার এদিকে সাদিক আহমেদ নিলয়, সে আবার গ বলছে, কিতাব পড়তে নাকি বলেছে। হ্যাঁ, এরপরে অরণ গমেজ 5D, বিনা সাহা উৎস 5D, বিপ্লব মজুমদার 5D 5D 5D। আমরা এবার দেখি যে উত্তর আদৌ কি হবে। দেশ ত্যাগ করতে বলেছে। সুতরাং যারা 5-এর ঘ বলেছ তারা জয়যুক্ত হয়েছ, তারা উইনার হয়েছ। আমরা এবার পরবর্তী প্রশ্ন চলে যাব। চলো, বঙ্গমণি কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? হয়ে গেছে, একটা লাইন আকার ছুটে গেছে। বঙ্গবন্ধু কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? চট্টগ্রাম বোর্ড সহ এই 2010 সালে সকল বোর্ডে ইউনিক প্রশ্নে পরীক্ষা হয়েছিল, যার কারণে এখানে সকল বোর্ড আমরা বলছি। চট্টগ্রাম বোর্ডে 2020 সালে এসছে, আর 2010 সালে সকল বোর্ড সারা বাংলাদেশে। আমরা অপশানে চলে গেলাম। ক লালমতি, খ ইউসুফ জলেখা, গ নূরনামা, ঘ শহরনামা। তাহলে কী হবে উত্তর ঝটপট? ক লালমতি, খ ইউসুফ জলেখা, গ নূরনামা এবং ঘ হচ্ছে কি শহরনামা। ওকে, একটা ঠিক আছে। আচ্ছা, দেখি আমরা কি বলছে বাচ্চারা। হ্যাঁ, দেখতে পাচ্ছি সানফ্লাওয়ার 6 নূরনামা সাবিনা রিনা লিখছে হচ্ছে নূরনামা। এরপরে খুব সুন্দর প্রেজেন্টেশন হুম্মে হাবিবা, থ্যাংক ইউ ভেরি মাচ। সুমি লিখেছে সুমি নূরনামা। তাসিকুজ্জামান ইমন সি লিখেছে আবার নূরনামা। ওকে, গ নূরনামা, শিপন পাল নূরনামা, রাকিবুল ইসলাম নূরনামা গ গ গ গ গ। মানে তোমরা একেবারে মাত করে ফেলেছ। সবাইকে স্যালিউট, সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালো করেছো তোমরা। এবং তোমরা যে ভালোভাবে পড়ালে, তোমরা যে ভালো উত্তর করতে পারবে, ভালো ফলাফল করতে পারবে, এটাই হচ্ছে আমাদের আনন্দ, এটাই হচ্ছে আমাদের এত কষ্ট করে ক্লাস রেডি করা, প্রেজেন্টেশন দেওয়া। এখানেই শ্রমটা আমাদের সার্থক হয়, এখানেই আমাদের মনের মধ্যে ভালো লাগা কাজ করে। ওকে, তাহলে এবার চলো আমরা পরবর্তী প্রশ্ন চলে যাই। আমরা 7 নম্বর প্রশ্ন দেখবো। নামা, এটা উত্তর কি হলো? নামা। 7 নম্বর জুড়াই শব্দের অর্থ কি? রাজশাহী বোর্ড 2019 জুড়াই। হ্যাঁ, ক জুড়াই, খ যোগাই, গ বিজ্ঞ করে, ঘ তৃপ্ত করে। জুড়াই শব্দের অর্থ কি? ঝটপট উত্তর দিবা। সাথে কি হবে? ক জুড়াই, খ যোগাই, গ বিজ্ঞ করে, ঘ তৃপ্ত করে। ঝটপট দেখি আমরা কে কি করছে। আমি এখনো উত্তর পাইনি কারো কাছে। 7 আচ্ছা, কম দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা জানি না, নেট স্লো একটু আজকে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, জেসমিন লতিফ 7 খ বলেছ, যোগাই। হ্যাঁ, নাজমুন নাহার ইতি খ, জ্যোতি রোকসানা রয় খ, নাজিয়া আশরাফ খ, তানহা ইসলাম তানহা সে আবার বলেছে ক জুড়াই। হ্যাঁ, তারপরে ইব্রাহিম, তারপরে নিশাত তৌফিকা খ বলছো তোমরা, নাজমুন আরিতি খ, সুমি খ, আকাইদ খ, নাবিল খ, জসিম লতিফ খ, আলবিরা সিমার হচ্ছে খ। হ্যাঁ, তাহমিদ খ। ভেরি গুড, সবাই মোটামুটি তোমরা উত্তর ঠিক দিচ্ছ। আমরা একটু দেখে নিই উত্তরটা কী ছিল আমাদের। হ্যাঁ, যোগাই উত্তর ছিল খ। ওকে, এরপরে আমরা হচ্ছে চলে যাব পরবর্তী প্রশ্নে চলে যাব। আমরা পরবর্তী প্রশ্নে আমাদের কি আছে একটু দেখে নিই। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে কারা হিন্দুর অক্ষর হিংসা করে? কারা হিন্দুর অক্ষর হিংসা করে? যশোর বোর্ড 2019 সালের প্রশ্ন এটি। কারা হিন্দুর বোর্ড হিংসা করে? চলো আমরা দেখে নিই। সাধারণ জনগণ, ধর্মবিদরা, ভাষা বিদ্বেষীরা, আর মারফত জ্ঞানহীনরা। ঝটপট, কারা হিন্দুর অক্ষর হিংসা করে?
ক সাধারণ জনগণ, খ ধর্মবিদরা, গ ভাষা বিদ্বেষীরা, আর ঘ মারফত জ্ঞানহীনরা। দেখো 8 ডি লিখছে জ্যোতি প্রকাশ রয়, তৌফিক ইমরোজ সেও বলছে যে হ্যাঁ ঘ, তাহমিদ ঘ, দীপান্বিতা রায় ঘ ঘ ঘ ঘ। অনেক বাচ্চারা কি বলছো? ঘ বলছো, ঘ। আচ্ছা, ভেরি গুড, অনেক চমৎকার চমৎকার এক্সপ্রেশন তোমাদের, চমৎকার রেসপন্স তোমাদের। আমি ভীষণ খুশি, আমার বিশ্বাস তোমরা সবাই খুব ভালো রেজাল্ট করবে। এবং আমরা যদিও তথাকথিত জিপিএ 5, আমি মনে করি যে তোমরা স্ট্যান্ডার্ড একটা পর্যায়ে আছো এবং অনেক ভালো করবে, এই প্রত্যাশা আমার ব্যক্তিগতভাবে এই ক্লাস থেকে হলো। হ্যাঁ, অনেক বাচ্চারাই এটার কি উত্তরটা খুব চমৎকার দিচ্ছে, ঘ ঘ ঘ। আমরা একটু দেখতে চাই যে আদৌ উত্তরটা আমাদের কি ছিল। উত্তরটা ঘই ছিল, মারফত জ্ঞানহীনরা। অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে, খুবই চমৎকার তোমরা উত্তর দিয়েছো। এরপরে আমরা চলে যাব, এবার একটি অভিন্ন তত্ত্বভিত্তিক একটা প্রশ্ন আছে এখানে। এইটা থেকে আমরা 2টি প্রশ্ন উত্তর দিতে হবে। নিচের উদ্দীপকটি পড়ো এবং 9 এবং 10 নম্বর প্রশ্ন উত্তর দাও। করিম, ভালো করে দেখো উদ্দীপকটি কিন্তু তোমরা ভালো করে দেখবে। হ্যাঁ, করিম সন্তানকে ইংরেজি মাধ্যমে পড়াবে, তাই সে মাম্মি, ড্যাডি, আঙ্কেল শব্দগুলো সন্তানকে শেখায়। মা, বাবা, চাচা এই শব্দগুলো চর্চা থেকে সন্তানকে দূরে রাখে। কিন্তু মা বলেন বিদেশি শব্দে কোনো প্রাণ নেই, বরং আমাদের দেশি শব্দেই আবেগের প্রকাশ ঘটে বেশি। ভালো করে খেয়াল করো তাহলে তোমরা এটা। এই প্রশ্নটি একটি অভিন্ন তথ্যভিত্তিক, অর্থাৎ এখানে উদ্দীপকের সহায়তায় তোমাকে কি করতে হবে? উত্তর দিতে হবে। তাহলে ভালো করে খেয়াল করো। দেখো আমি আবারও একটু উদ্দীপকটা পড়ে দিই তোমাদের, যে করিম সন্তানকে ইংরেজি মাধ্যমে পড়াবে, তাই সে মাম্মি, ড্যাডি, আঙ্কেল শব্দগুলো সন্তানকে শেখায়। মা, বাবা, চাচা এই শব্দগুলো চর্চা থেকে সন্তানকে দূরে রাখে। কিন্তু মা বলেন বিদেশি শব্দে কোনো প্রাণ নেই, বরং আমাদের দেশি শব্দেই আবেগের প্রকাশ বেশি। এটি দিনাজপুর বোর্ড 2019 সালের একটি প্রশ্ন। বোঝা গেল? তাহলে রেডি, আমি এবার অপশন দিতে যাচ্ছি। প্রশ্ন দিয়ে আগে, করিমের ক্ষেত্রে বঙ্গবাণী কবিতার যে চরণ প্রযোজ্য, অর্থাৎ করিমের জন্য বঙ্গবাণী কবিতার লাইনের যে চরণগুলো প্রযোজ্য সেগুলো, 1 হচ্ছে সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি, 2 হচ্ছে নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়, 4 হচ্ছে দেশি ভাষা উপদেশ মনে হিত অতি। হ্যাঁ, তাহলে ভালো করে আবার দেখো, করিমের ক্ষেত্রে বঙ্গবাণী কবিতার যে চরণ প্রযোজ্য তা হলো সেসব কাহার জন্ম নির্ণয় না জানি, হ্যাঁ, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যাই, আর একটা হচ্ছে দেশি ভাষা উপদেশ মনে হিত অতি। হ্যাঁ, এইখানে এখন বলো যে কোন উত্তরটি সঠিক হবে, নিচের কোন উত্তরটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1 2 3। আবারও দেখে নাও, ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ হচ্ছে 1 2 3। শুরু হয়ে গেছে। ইব্রাহিম 9 খ বলছো, আলবিরা বলছো যে খ হবে। হ্যাঁ, নাজবুন ইতি 1 ও 2 বলছো, অর্থাৎ ক বলছো। নুজাত তাবাসসুম অরিম বলছো খ। হ্যাঁ, তাসিনুজ্জামান ইমন বলছো 1 ও 2 মানে হচ্ছে ক। তবে 1 আর 2 না বলে ক খ গ ঘ বলো। একজন বলছো গ, অরিন বলছো খ, ইতি বলছো খ, তাসিনুজ্জামান ইমন হ্যাঁ এ মানে ক। আবার একজন বলছো স্বামী বলছো ডি ঘ। হ্যাঁ, বিপ্লব মজুমদার ক। তাহমিদ বলছো 1 ও 2 মানে ক। জ্যোতি প্রকাশ রয় সে বলছে 1 ও 2, 1 ও 2। ফরিদা উনি বলছেন যে 1 শুধু হবে 9B। আচ্ছা, আসো আমরা একটু ব্যাখ্যা করি দেখি যে এখানে করিমের অ্যাটিটিউড কি। করিমের অ্যাটিটিউড হচ্ছে বাংলা ভাষা না শেখা, অর্থাৎ ভাষার প্রতি অবজ্ঞা। কেমন? ইংরেজির প্রতি তার কি টান বেশি। তাহলে কি সেসব কাহার জন্ম নির্ণয় না জানি, এটা একটা উত্তর হবে। কারণ হচ্ছে যেসব বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, এখানে অবজ্ঞা করা। যেসবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবনী, সেসব কাহার জন্ম নির্ণয় না জানি, তার মানে কি সেসব কাহার জন্ম নির্ণয় জানি হবে। আবার কবি পরের লাইনে আরেকটাতে বলেছে কি, যে কবি বলছেন যে ওই যে তার যদি ভালো না লাগে তাহলে নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়। কেমন? দেশি ভাষা বিদ্যা যার মনে না জুয়াই, অর্থাৎ তার যদি বাবা মা চাচা এই চর্চাগুলো তাকে ভালো না লাগে, দেশি ভাষার বিদ্যা যার মনে ন জুয়াই, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যাই। আর দেশি ভাষা উপদেশ মনে হিত, এটার সাথে কোনো লিঙ্ক নাই। হ্যাঁ, তাহলে 1 এবং 2 হবে এই প্রশ্নের শুদ্ধ উত্তর।
বোঝা গেল? তার মানে তোমরা যারা বলেছো যে 1 ও 2 অর্থাৎ উত্তর ক, তারা জয়যুক্ত হয়েছে। চলো আমরা একটু দেখে নিই উত্তর হবে কি, ক। ভেরি গুড। চলো আমরা আজকের শেষ প্রশ্নটা একটু দেখে নিই, একেবারে শেষ প্রশ্ন। সেইটা হচ্ছে যে উদ্দীপকে মায়ের মনোভাব বঙ্গবাণী কবিতার কোন বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটেছে? মায়ের মনোভাবে, তার মায়ের মনোভাব কি ছিল? মা বলেন, বিদেশি শব্দে কোনো প্রাণ নেই, বরং আমাদের দেশি শব্দেই আবেগের প্রকাশ বেশি ঘটে। তাহলে এইখানে মায়ের মধ্যে কি ঘটেছে? উদারতা, মাতৃভাষাপ্রীতি, মারফত জ্ঞান সম্পন্ন, সর্বভাষায় শ্রদ্ধাশীল। কি ঘটেছে দেখো, আবারও বলি, মায়ের ক উদারতা, খ মাতৃভাষাপ্রীতি, গ মারফত জ্ঞান সম্পন্ন, ঘ হচ্ছে সর্বভাষায় শ্রদ্ধাশীল। দেখি কি দিচ্ছ সবাই। দেখছি, হ্যাঁ রাসেল খান লিখেছ 10 মাতৃভাষাপ্রীতি অর্থাৎ খ। কাউসার সাবরিনা দেয়নি এখনো। তৌফিক এমরোজ খ, ইতি খ, বিপ্লব মজুমদার খ, ইমন খ, খ মোটামুটি সবাই দিচ্ছ খ। তারপরে মাহিনুর মাহি খ, সাইম আর কি, আকাইদ খ, নাজিয়া আশরাফ খ, জেসমিন লতিফ খ। তার মানে কি তোমরা একেবারে সবাই গণহারে খ। আমরা দেখি যে আদৌ খ ঠিক কিনা। কেমন? উত্তর খ জয়যুক্ত হয়েছে। তার মানে কি তোমরা গণহারে ট্যালেন্ট সবাই। চমৎকার পারফরমেন্স, চমৎকার এবং চমৎকার। তাহলে চলো আমরা দেখি পরবর্তীতে কি আছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দীর্ঘক্ষণ ক্লাসটা উপভোগ করলাম। আমি জানি না তোমাদের কার কেমন লেগেছে আজকের ক্লাসে, কতটুকু তোমরা এনজয় করলে, কতটুকু আনন্দ উদ্দীপনার মাধ্যমে তোমরা শিখতে পারলে, সেটাও কিন্তু একটু কমেন্ট বক্সে লিখে দিবে। কেমন? আর আজকে আমাদের পড়ানোর স্টাইল, প্রতিটি স্লাইডে 2টি করে চরণ, শব্দার্থ, সেটির ব্যাখ্যা, এই স্টাইলটা তোমাদের কেমন লেগেছে সেটাও তোমরা কি একটু লিখে বলে দিবে যে হ্যাঁ ভালো। এরপরে আজকে আমরা যে ক্লাসটা উপস্থাপন করলাম, এটাকে আর কিভাবে করলে আরও ফ্রুটফুল করা যায়, আরও ফলপ্রসূ করা যায়, সেই পরামর্শটাও তোমরা কি কমেন্ট বক্সে লিখে দিবে। আমরা পরবর্তীতে কি করব, আমরা এটাকে রিভিউ করব এবং তোমাদের মনের চাহিদা পূরণ করার চেষ্টা করব। চলো আমরা আবার একটু দেখে নিই। এইবার হচ্ছে কি আমাদের অনলাইন পরীক্ষা। প্রিয় বন্ধুরা, অনলাইন পরীক্ষা তুমি কিভাবে দিবে দেখো, আমরা এখানে বলে দিয়েছি লাইভ ক্লাসের ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, এরকম এই আকাশি কালারের লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কের মধ্যে ক্লিক করেই তোমরা চলে যাবা। ওই লিঙ্কটা এখন বন্ধ আছে, আমি ক্লাস শেষ করে ওপেন করে দেবো ঠিক 4টায় ওপেন করে দিলে তোমাদের 4টায় যদি একটু উচ্চতর গণিত ক্লাস আছে, তোমরা এটা 5টা 20 পর্যন্ত অর্থাৎ 5টা 5:30 পর্যন্ত লিঙ্কটা খোলা থাকবে। তোমরা পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে এবং 5:30টার পরে 6টা বা 7টার দিকে এই তোমাদের প্রিয় প্ল্যাটফর্ম কিশোর বাতায়নে তোমরা কি করবে, এটার একটা ফলাফলের লিঙ্ক পাবে। ওখানে ক্লিক করে তুমি দেখতে পারবে যে তুমি কত নম্বর পেয়েছো। ওকে, তাহলে আরেকটা যেটা এখানে ঘোষণা বলে দিলাম, পরীক্ষা শেষ হওয়ার 15 মিনিট পর আমরা যদিও তোমাদেরকে টাইম দিয়ে দিলাম যে আমরা রেজাল্ট দিব 5:30টার পরে, আরেকটি লিঙ্ক দিয়ে দিব কিশোর বাতায়নে। হ্যাঁ, এখানে বলা থাকবে যে বাংলা পরীক্ষার ফলাফলের লিঙ্ক, সেখানে ক্লিক করে কি তুমি তোমার কি বলে যে ফলাফল দেখতে পাবে। ওকে, হ্যাঁ আমরা দীর্ঘক্ষণ ধরে এই ক্লাসটি উপভোগ করলাম। আমি জানি না তোমাদের কেমন লাগলো আজকের ক্লাসে, কেমনই বা তোমরা আজকের ক্লাসটি উপভোগ করলে তোমরা একটু লিখে জানাবে, তাহলে আমরা উদ্দীপক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরাই হচ্ছে আমাদের এই কিশোর বাতায়ন প্ল্যাটফর্মের অলংকার, তোমরাই হচ্ছে আমাদের সম্পদ। কিশোর বাতায়ন অহর্নিশ তোমাদের কথা ভাবে এবং তোমাদেরকে কি করে সুবিধা দেওয়া যায়, এই প্যান্ডামিক সিচুয়েশানে তোমাদের পড়াশোনাটাকে কি করে রান আপ করা যায়, তোমরাকে কি করে আরও সুবিধা দেওয়া যায়, সেই চিন্তাটাই সারাক্ষণ করে। তোমরা আমাদের কিশোর বাতায়নকে ভালোবাসো, আমাদেরকে ভালোবাসো, আমরাও তোমাদেরকে ভীষণ 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 রকমের ভালোবাসি বলেই আমাদের এই চেষ্টা। আমরা একটি ক্লাসের পিছনে অনেক ইফোর্ট দিই, অনেক চিন্তা করি। কিশোর বাতায়ন আমাদেরকে নিয়ে চিন্তা করে, তোমাদেরকে নিয়ে চিন্তা করে আমরা কি করে তোমাদেরকে বেশি সুবিধা দেওয়া যায়। তোমরাই হচ্ছে আমাদের আসল স্টেক হোল্ডার, তোমরা আমাদেরকে পরামর্শ দিবে, আমরা সবসময় তোমাদের সাথে আছি। হ্যাঁ, তোমরা একটুও মন খারাপ করবে না, যদিও এখন দুঃসময় চলছে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাড়িতে থাকবে, বাইরে গেলে সামাজিক দূরত্ব বজায় রাখবে, মাস্ক পরবে, ঘন ঘন হাত ধুবে, প্রয়োজন অনুযায়ী হ্যাঁ তোমাদের জীবনযাপন করবে। আমরা তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি এবং সেই সাথে তোমাদের আগামী দিন উজ্জ্বল হোক, সুন্দর হোক, সেই প্রত্যাশায় আজকে আমি আহমদ জাইন
সিনিয়র শিক্ষক গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ক্লাস এখানেই শেষ করছি। ভালো থাকবে তোমরা সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।